দর্শক, ইরানকে ঘিরে আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে ইসরায়েল আর আমেরিকার সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল রাহিমি সাফাভির উদ্ধৃতি দিয়ে এই খবর ইতিমধ্যেই বিশ্বের সমস্ত পত্রিকায় ছাপা হয়ে গিয়েছে। দর্শক, এর পাশাপাশি আরেকটা বড় খবর সামনে এসেছে। শুধু ইসরায়েল নয়, ইরান সরাসরি আমেরিকার শহরগুলোকেও নিশানা বানাতে পারে বলে খোলাখুলি এখন ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকার মতো শক্তিশালী দেশকে আঘাত করবে কিভাবে? হ্যাঁ, অবশ্যই সেই বিষয়টাও এই প্রতিবেদনে আমি আপনাদের বুঝিয়ে বলবো, কোন উপায়ে, কোন অস্ত্র দিয়ে সেটা হতে পারে। তবে তার আগে আসুন প্রথম খবরটা একটু পরিষ্কার করে নিই। দর্শক, আজ 18ই আগস্ট, আপনি দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আছি আপনাদের সাথে অনুপ বিশ্বাস। তাহলে চলুন শুরু করি। দর্শক, ইরান এমন এক হুমকি দিয়েছে আমেরিকা আর ইউরোপকে ঘিরে, যার কারণে ওয়াশিংটন, নিউ ইয়র্ক থেকে শুরু করে লন্ডন, বার্লিন আর প্যারিস ওই পর্যন্ত একেবারে দারুণ অস্থিরতা তৈরি হয়েছে। মানে ব্যাপারটা হলো, ইরান সংসদের ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি কমিটির সদস্য আমির হায়াত মোকাদ্দেম একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে হতে পারে আমাদের পরের ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে পড়বে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে, হোয়াইট হাউসের আশেপাশে, এমনকি সরাসরি হোয়াইট হাউসের দিকেও। কারণ আমরা চাইলে সমুদ্রপথ থেকেও আমেরিকাকে টার্গেট করতে পারি। দর্শক, মোকাদ্দেম আরও বলেছেন, পত্রিকাগুলোতে স্পষ্ট লেখা হয়েছে, মোকাদ্দেম বলছেন, আমাদের আইআরজিসির এয়ার স্পেস বাহিনী গত 20 বছর ধরে এমন প্রযুক্তির উপরে কাজ করছে যার সাহায্যে আমেরিকার উপরে বর্ষণ করা সম্ভব। এখন আজ 18ই আগস্ট প্রকাশিত এই খবর বিশ্বের নানা সংবাদপত্রে ছাপা হয়েছে, চাইলে আপনারাও পড়ে দেখতে পারেন। দর্শক, আমির হায়াত মোকাদ্দেম ইরানের খুবই জ্যেষ্ঠ পদাধিকারী, তাই তার দেওয়া সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে দেখতেই হচ্ছে। তিনি আরও বলেন, ইরান থেকে আমেরিকার দূরত্ব 10,000 কিলোমিটার, কিন্তু আমাদের জাহাজ যদি একবার আটলান্টিক মহাসাগরে পৌঁছে যায়, যা আমেরিকার থেকে মাত্র 2000 কিলোমিটার দূরে, তাহলে সেখান থেকেই ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ বহু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব। আর শুধু আমেরিকাই নয়, আজকে ইরানের হাতে এমন সব ক্ষেপণাস্ত্র আছে যেগুলো গোটা ইউরোপকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ সবাই তাদের নাগালের মধ্যে। আর দেখুন, যখন কেউ বলে তোমরা আমাদের রেঞ্জে আছো, তার মানে কিন্তু একটাই, তোমরা আমাদের শত্রু। আমাদের সঙ্গে যদি বেশি শত্রুতা করো, তাহলে আমরা তোমাদের চূর্ণ বিচূর্ণ করে দেব। অর্থাৎ এই বক্তব্য আসলে আমেরিকা ও ইউরোপকে সরাসরি দেওয়া ইরানের হুমকি। দর্শক, মনে আছে তো 2023 সালে ইরানের দুটো যুদ্ধ জাহাজ আল মাকরান আর আল দেনা সরাসরি পানামা ক্যানেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর 2021 সালে ইরানের নৌবাহিনী আটলান্টিক পাড়ি দিয়ে ভেনেজুয়েলায় গিয়ে তাদের মিশন শেষ করেছিল। সুতরাং এর মানে দাঁড়াচ্ছে, ইরান প্রমাণ করে দিয়েছে আগেই যে তারা শুধু আঞ্চলিক সমুদ্রে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক জলপথেও নিজেদের সামরিক উপস্থিতি দেখাতে সক্ষম। আর দর্শক, এমন সময়ে এই হায়াত মোকাদ্দেমের এই বক্তব্য সামনে এলো যখন ফ্রান্স, জার্মানি আর ব্রিটেন ইরানের উপর জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার চাপিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। কিন্তু ইরানের এই সংসদ সদস্য ব্যাপারটাকে একেবারেই পাত্তা দেয়নি, পুরো উড়িয়ে দিয়েছে। তিনি সরাসরি বলেছেন, ট্রাম্প যখন 2018 সালে JCPOA এই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, তখন থেকেই আমরা গত 7 বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে আছি। তাই এবার নতুন করে আর কি করবে তোমরা? এটা শুধু রাজনৈতিক নাটক, এর বেশি কিছু নয়। এভাবেই মোকাদ্দেম ইউরোপের হুঁশিয়ারির জবাব দিয়েছেন। কিন্তু দর্শক, আসল চিন্তার জায়গাটা হচ্ছে আমেরিকার দিকে ইরানের ক্ষেপণাস্ত্র তাক করা। নতুন ধরনের মিসাইল আইআরজিসি কিছু তৈরি করেছে, আর সেই মিসাইল দিয়েই আমেরিকার শহরগুলোর উপরে আঘাত আনতে পারে ইরান। দেখুন, এমন কথা যদি কোনো সাধারণ বিশ্লেষক বলতো, আপনি বলতাম, তাহলে হয়তো ব্যাপারটা গুরুত্ব পেত না।
কিন্তু যখন কোনো উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়টা স্বীকার করে না, তখন বোঝা যায় ঘটনার ভিতরে ভাই সত্যিই গুরুতর কিছু চলছে। হয়তো আবারও পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যেখানে ওই জুন মাসের ঘটনাটা পুনরাবৃত্তি ঘটতে পারে। তবে এবার আমার মনে হচ্ছে ইরানের হাতে বাইরের কিছু অতিরিক্ত শক্তি অবশ্যই এসে গেছে। চলুন এবার পরের খবরের দিকে যাই, আরেকটা বড় খবরের দিকে। দর্শক, ইরান, ইসরায়েল আর আমেরিকা যে কোনো মুহূর্তে এই তিনজনের মধ্যে সংঘর্ষ শুরু হতে পারে। পৃথিবী দাঁড়িয়ে আছে এক বিশাল যুদ্ধের দোরগোড়ায়। আসুন এই খবরটা শুনুন, কেন বলছি বুঝবেন। টানা 3 দিন ধরে কিন্তু আমি আপনাদের এই বিষয়টা বারবার বলছি। এই নিয়ে আজ তৃতীয়বার নতুন আপডেট এসেছে, আর এবারের খবর এসেছে সরাসরি আয়াতুল্লাহ খামেনির দপ্তর থেকে। সুতরাং বুঝতে পারছেন ওয়েট কত খবরটার। দর্শক, এই খবরটা আরও গুরুতর। খামেনি সাহেবের জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভি স্পষ্ট বলেছেন, ইরান আর ইসরায়েল কিংবা ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে। মানে শুধু ইরান ইসরায়েল নয়, এবার ইরান আমেরিকার লড়াইও এখন অনিবার্য মনে হচ্ছে। গতকাল রবিবার দেওয়া তার বক্তব্যে সাফাভি বলেন, আমরা কোনো যুদ্ধবিরতিতে নেই। আসলে যুদ্ধবিরতি বলে কিছু নেই, এটা যুদ্ধেরই দ্বিতীয় অধ্যায়। যুদ্ধ থামেনি, কেবল সাময়িকভাবে থেমে আছে। আমাদের সঙ্গে আমেরিকা বা ইসরায়েলের কোনো লিখিত চুক্তি নেই, কোনো সমঝোতা বা কোনো প্রোটোকল নেই। তার মতে খুব সম্ভবত আগামী দিনগুলোতে ফের যুদ্ধ শুরু হবে, আর সেটা যদি সত্যিই হয় তাহলে হয়তো পরের বার আর যুদ্ধের সুযোগই থাকবে না। মানে তার কথায় সেই যুদ্ধ এত বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে যা পরিস্থিতির আমূল বদলে দেবে। যুদ্ধ শব্দটাই তখন অর্থহীন হয়ে যাবে, এত ধ্বংস। দর্শক, এটা নিজেই একটা বিশাল বার্তা। আর ইরানের দিক থেকে এই বক্তব্য এসেছে এমন সময় যখন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কমান্ডার নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, যেটা আমি আপনাদের গতকাল জানিয়েছিলাম। অন্যদিকে ইরানের সেনাবাহিনীও স্পষ্ট বলে দিয়েছে, পরের বার এমন জবাব দেব যে সারা জীবন মনে রাখবে। দর্শক, সাফাভি আরও বলেছেন, ইরান এখন শুধু নিজের অঞ্চলেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও শক্ত অবস্থান তৈরি করার চেষ্টা করছে। কারণ সামনে যে লড়াই আসছে সেটা শুধু প্রতিবেশীর সঙ্গে নয়, বৈশ্বিক প্রতিপক্ষের সঙ্গেও। এবার আসুন ইরানের পরিকল্পনাটা একটু খোলসা করে দেখা যাক। দর্শক, আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল রহিম সাফাভি সরাসরি বলেছেন, আমেরিকা আর ইসরায়েল যে তারা বলে থাকে তারা নাকি শক্তির জোরে শান্তি আনে। যদি সত্যি তাই হয় তাহলে ইরানকেও শক্তিশালী হতে হবে, না হলে এই দুনিয়ারই নিয়ম হচ্ছে দুর্বলদের সবসময় পিষে মারা। এটাই তার ভাষা, আর বাস্তবতাও এটাই, তাই না? তিনি আরও ব্যাখ্যা করে বলেছেন, ইরান এখন শুধু ক্ষেপণাস্ত্র বা সেনা শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং কূটনৈতিক শক্তি, মিডিয়া ওয়ার, মিসাইল, ড্রোন কৌশল আর সাইবার হামলা সব দিকেই সমানভাবে প্রস্তুতি নেবে। কারণ এগুলোই আজকের দিনে শত্রুর আসল অস্ত্র, আর সেই অস্ত্র দিয়েই এখন ইরান শত্রুর জবাব দেবে। কিন্তু দর্শক, ভাবুন তো, যদি আবার ইসরায়েল আর ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি হবে? ইতিমধ্যেই দেখা গেছে যে যুদ্ধে দুদেশের অর্থনীতিকে কেমন নাড়িয়ে দিয়েছে যুদ্ধ। দর্শক, এ নিয়ে আমি আলাদা করে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসব। তবে তাজা তথ্য বলছে মাত্র 12 দিনের সংঘাতেই ইরান আর ইসরায়েল দুজনের অর্থনীতি একেবারে কেঁপে উঠেছিল, ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই এখন বাস্তবতা হলো নতুন আর একটা যুদ্ধ সামলানোর মতো অবস্থা কারোরই নেই। কিন্তু যদি শেষ পর্যন্ত যুদ্ধই একমাত্র পথ বেঁচে থাকে, আসলে সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো যদি উপায় না থাকে তাহলে তো লড়তেই হবে, তাই না? অর্থাৎ বিষয়টা স্পষ্ট, যুদ্ধ শেষ হয়নি, কেবল সাময়িকভাবে থেমে আছে। আবারও বলছি, এই শব্দটা খুবই গুরুতর। আর সাফাভির মতো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যখন এরকম খোলাখুলি বলে যে পরের যুদ্ধ সরাসরি আমেরিকার শহরগুলোতেও পৌঁছাতে পারে, তখন বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। দর্শক, এই যে দুটো খবর দিলাম, এগুলো নিয়ে আপনারা নিশ্চয়ই ভাবছেন, তাই না? দেখুন, এই খবরগুলো শুধু ইরানের নিজস্ব গণমাধ্যমই নয়, ইরানের শত্রুপক্ষের মিডিয়াতেও ছাপা হচ্ছে। আর এটাই বলে দিচ্ছে
পরিস্থিতি আবার সেই পুরনো জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অনেকে যারা ইরানের সমর্থক তারা প্রায়ই বলতো ইরানের উপরে হামলা করার সাহস কারো নেই। আবার আমেরিকার সমর্থকদের দিক থেকে বলা হচ্ছিল এটা নিয়ে ভাই বেশি বাড়াবাড়ি করার কিছু নেই। আর নিরপেক্ষ অনেকেই ঠাট্টা করে বলতো 40 বছর ধরে এরা একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে, যুদ্ধ তো হয় না। ইসরায়েলের পক্ষ থেকেও দাবি ছিল ইরান আমাদের আক্রমণ করার ক্ষমতা রাখে না। কিন্তু বাস্তবে কি হলো, কি দেখলাম আমরা? আঘাত দিয়েছে ইরানও, দিয়েছে ইসরায়েলও। আমেরিকা মাঝখানে ঢুকেছিল B-2 বোমারু বিমান নিয়ে ল্যাচ গুটিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখানে আসল বিষয়টা হলো ইরানের আক্রমণে ইসরায়েলের ভাবমূর্তি আর তাদের ওই তথাকথিত অপরাজেয় ভাব, এতে একটা বড় দাগ লেগেছে। সেটা এত সহজে মুছবে না, ক্ষতচিহ্ন থেকেই যাবে। আর এই কারণেই তো আমি আপনাদের পরশু যে ফিডের রিপোর্ট দেখিয়েছিলাম, যেখানে স্পষ্ট বলা হয়েছে ইসরায়েল একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এমনকি তাদের রিজার্ভ ফোর্সের একজন ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ের কর্মকর্তা সাক্ষাৎকারে স্বীকার করেছেন আমরা যুদ্ধের পরের ধাপ ইরানের সঙ্গে পরবর্তী রাউন্ডের জন্য তৈরি হচ্ছি। আর তারপর থেকে আমি আপনাদের IRGCর বক্তব্য আর প্রস্তুতির খবর দেখাচ্ছি, যেখানে ইরানও সাফ বলে দিচ্ছে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম পুরো প্রস্তুত। এখানে খুব সাধারণ একটা প্রশ্ন উঠছে, এখন কেন এত বক্তব্য আসছে যুদ্ধ থামার পর? কেন খামেনি সাহেবের উপদেষ্টা, নিরাপত্তা কাউন্সিলের সদস্য কিংবা সংসদ সদস্যরা খোলাখুলি বলছেন আমরা চাইলে আমেরিকার ভিতরে পর্যন্ত মিসাইল ছুটতে পারি? এটা কিন্তু ভাবার বিষয়। দুপক্ষের মধ্যে যে একটা প্রস্তুতি চলছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই যে কোনো সময় যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে। কারণ দুপক্ষের এ ধরনের ঘোষণা থেকেই বোঝা যায় পরিস্থিতি একেবারে টান টান। টেনশন তো আছেই স্যার, অস্বীকার করা যাবে না। আর এই সব কিছুর ভিতরেই পুতিন আর ট্রাম্পের এই যে সাম্প্রতিক বৈঠকটাকেও কিন্তু একসঙ্গে মিলিয়ে দেখা দরকার। প্রশ্ন হচ্ছে ওখানে কি শুধু ইউক্রেন নিয়েই আলোচনা হয়েছে? ভাবুন তো স্যার, আলাস্কায় ট্রাম্প আর পুতিনের যে সম্মেলন হলো সেখানে কি ইরান প্রসঙ্গ একবারও ওঠেনি? আমার তো মনে হয় ইরানের কথা অবশ্যই সেখানে হয়েছে। মানে ভেবে দেখুন, যে মানুষ ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে 50% শুল্ক চাপিয়ে দিয়েছে ভারতের উপরে, সেই মানুষ ইরান থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র নেওয়ার প্রসঙ্গে রাশিয়ার সঙ্গে কতদূর যেতে পারে, কথা বলতে পারে? একবার ভেবে দেখুন। ভেবে দেখার মতো প্রশ্ন এটা। দর্শক, এটাই ছিল আমার দৃষ্টিভঙ্গি। প্রত্যেক সাংবাদিকেরই একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। আপনারা চাইলে আমার সঙ্গে একমত হতে পারেন, চাইলে দ্বিমতও পোষণ করতে পারেন, সেটা আপনার পূর্ণ স্বাধীনতা। তবে আমি যেভাবে পরিস্থিতিকে দেখি সেভাবেই আপনাদের সামনে রাখলাম। এখন এ বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মন্তব্য কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।